ভারতবর্ষের এমন একটা জায়গা আছে যেখানে পৌঁছালে আপনার মনে হবে আপনি কোনো আর্ট গ্যালারিতে কোনো বিখ্যাত শিল্পীর আঁকা ছবির সামনে দাঁড়িয়ে আছেন। সে গ্রামে যাবার সময় খেয়াল করবেন প্রতিটি রাস্তার প্রতিটা বাঁক নতুন নতুন গল্প বলে। সে গল্পের ঝুলিতে কিন্তু আমরা পেয়েছি ভয়, অ্যাডভেঞ্চার, প্রশান্তি আর প্রকৃতির মাঝে নিজেকে একাত্ম করে নেওয়ার অনুভূতি। পাইন বনের গন্ধে যে এত মাদকতা আছে তা কিন্তু আগে বুঝিনি। সাথে পাহাড়ি মানুষদের সরল হাসি আমাকে শিখিয়েছে কত অল্পতে সন্তুষ্ট থাকা যায়। সর্বোপরি সোলাং ভ্যালির সৌন্দর্য, রোহতাং পাসের রোমাঞ্চকতা, হিড়িম্বা মন্দিরের আধ্যাত্মিকতা আর সবুজে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, এই সব কিছু মিলে এই জায়গাটা যেন আপনার আমার স্বর্গভূমি। এবারে নিশ্চয়ই আর বলতে হবে না আপনাদেরকে নিয়ে আমরা কোথায় চলেছি। তাহলে চলুন ফিরে যাই কাসলের দ্য রিভার গার্ডেন হোটেলে। ওখান থেকেই আজকে যাত্রা শুরু করব। আর হ্যাঁ, ওখানে আমাদের সাথে একটা মিরাক্কেল ঘটেছে, সেটাও শেয়ার করব আপনাদের কাছে। কাসলের গত পর্বটি যারা দেখেছেন তারা প্রত্যেকেই জানেন আমরা সিমলা হোটেল থেকে বেরিয়ে গাড়ি করে সিমলার সৌন্দর্য দেখতে দেখতে 120 কিলোমিটার দূরে পাণ্ডু ড্যামে পৌঁছাই। সেখানকার অসাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। তারপর রাতে এসে পৌঁছেছিলাম এই হোটেলে। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু সকালে একটা বিশেষ কারণের জন্য, সেটা আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি, ভীষণ মন খারাপ নিয়ে মানালি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা যখন মানালি বেরাবার জন্য রেডি হচ্ছি এমন সময় খবর পেলাম নতুন এক ড্রাইভার দাদাকে ঠিক করেছে হোটেল থেকে আমাদেরকে মানালি নিয়ে যাওয়ার জন্য। সে আমাদেরকে প্রত্যেকটা সাইট সিন করিয়ে তারপর মানালি হোটেলে নিয়ে যাবে। এই ড্রাইভার দাদাই আমাদের সাথে 2 দিন থাকবে এবং আমাদেরকে ফেরার দিন কালকা পর্যন্ত পৌঁছে দেবে। যার ফলে আমরা কিন্তু হাতে ঘন্টা 3 সময় পেয়ে গেলাম। ব্যাস আনন্দিত মনে প্রথমে এসে দাঁড়ালাম ব্যালকনিতে। মনে হলো যেন নতুন রূপে ধরা দিল এখানকার প্রকৃতি আমার কাছে। এতক্ষণে সামনে বয়ে চলা পার্বতী নদীকে যেন আরও বেশি করে ভালো লাগতে শুরু করেছে। এই জন্যই বোধহয় বলা হয় মন ভালো থাকলে সব ভালো লাগে। এবারে কিন্তু আমরা এগিয়ে চলেছি কাসল গ্রামের দিকে, যেটা আমার স্বপ্ন ছিল। অল্প সময় হাতে এর মধ্যে যতটা বেশি সম্ভব গ্রামটা ঘুরে দেখব আমরা। হেঁটে যেতে যেতে দূরের পাহাড়টার দিকে চোখ পড়ল। সূর্যের আলো পড়ে পাহাড়টাকে বেশ সুন্দর দেখাচ্ছে। এবারে কিন্তু আমরা মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে এগিয়ে চললাম। কিছুটা হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম সামনে রয়েছে পাইন বন। ওয়াও, অপূর্ব সুন্দর। এখানে এসে কিন্তু পার্বতী নদীকে আমরা আরও কাছ থেকে দেখতে পাচ্ছি। ঝাউবনের গা ঘেঁষে শান্তভাবে বয়ে চলেছে পার্বতী। নদীর ধার ধরে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তার ধারে চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে বসে কাসলের প্রাকৃতিক পরিবেশ আর সাথে পার্বতী নদীর সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। ধীরে ধীরে এগিয়ে চললাম পাইন বনের দিকে। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম পাইন বনের ভেতরের দিকে। চারদিকে উঁচু উঁচু প্রচুর পাইন গাছ। এখানে ঠান্ডা হালকা হাওয়া, পাতার সনসন শব্দ আর ওই সামান্য দূরে পার্বতী নদীর বয়ে চলার শব্দ। অসাধারণ পরিবেশ। এমন পরিবেশে এসে নিজের মনটাই যেন মাতাল হয়ে উঠছে। খেয়াল করলাম সূর্যের অল্প আলো পাইন বনের গাছের ফাঁক থেকে নিচের দিকে নেমে এসেছে। সেই আলোতেই কিন্তু এই দিকটা বেশ সোনালি হয়ে উঠেছে। অনেকটা সময় পাইন বনে কাটিয়ে এবারে এগিয়ে চললাম আরও সামনের দিকে। হাঁটতে হাঁটতে চলে এলাম এখানকার পার্বতী নদীর একদম কাছে। এখন
এখনকার এই শান্ত পার্বতী নদী বর্ষার সময় কিন্তু বেশ ভয়ঙ্কর রূপই নেয়। তখন কিন্তু সে আর এত শান্তভাবে বয়ে চলে না, উদ্যম যুবতীর রূপ ধরে। তখন এই নদীর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। ঘন নীলাকাশের নিচে দুটো পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলেছে পার্বতী নদী। মাথার ওপর নীলাকাশ, দূরে সবুজ পাহাড়, আর এই পাইন বন সাথে নদীর রূপ মিলেমিশে যে অপূর্ব দৃশ্য তৈরি করেছে না, এই সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করা বেশ কঠিন আমার কাছে। ধীরে ধীরে ছোট বড় পাথর পেরিয়ে এগিয়ে চললাম পার্বতীর একদম কাছে। সত্যি নিজের সাথে নিজের কথা বলার একদম উপযুক্ত জায়গা। নিজেকে নিয়ে অ্যানালিসিস করতে করতে এমন গভীরে পৌঁছে যাবেন যে নদীর এই কলকল শব্দও আপনার কান পর্যন্ত এসে পৌঁছবে না। সত্যি বলছি, আপনি নিজে এলেও কিন্তু ফিল করতে পারবেন কাসলের এমন সুন্দর পরিবেশ নিজেকে খুঁজে পেতে কতটা সাহায্য করে। তাই বোধহয় সকলে বলে শান্তির খোঁজে সবাই ছুটে আসে কাসল গ্রামে। এখানকার রূপে মুগ্ধ হয়ে অনেকটা সময় পাথরের ওপর বসে কাটিয়ে দিলাম। অনেকটা সময় ঘুরে চলে এলাম হোটেলের। টিফিন তো সেই সকালেই করেছিলাম বেরিয়ে পড়ার তাগিদে। গাড়িতে উঠে এবারের মতন কাসল গ্রামকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম মানালির দিকে। তবে ড্রাইভার দাদা বলেন আমাদের প্রথমে গাড়ি দাঁড়াবে মণিকরণে। এখান থেকে মিনিট 20 রাস্তা। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে দাঁড়ালো মণিকরণে। রাস্তার পাশের এই ছোট্ট সিঁড়িটা, এই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে মণিকরণের গুরুদ্বারাতে। সিঁড়ি দিয়ে কিছুটা নেমে আসার পর ওই যে দূরে দেখতে পাচ্ছি গুরুদ্বারা। এবারে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম গুরুদ্বারার একদম কাছে। এবারে আপনাদেরকে জানাই এই স্থানের নাম মণিকরণ কেন হলো। পুরাণ মতে এই স্থানই শিব ঠাকুর ও পার্বতী মায়ের প্রচণ্ড পছন্দের জায়গা। এখানেই তারা দীর্ঘদিন ধরে বসবাস করেন। একবার পার্বতী মায়ের কানের মণি পার্বতী নদীতে হারিয়ে যায়। শিব ঠাকুর তখন প্রচণ্ড রেগে গেলে শেষনাগ নদীর গভীর থেকে সেই মণি বের করে নিয়ে শিব ঠাকুরকে শান্ত করেন। মণি বের করার সাথে সাথে সেই সময় এখান থেকে গরম জল বের করেন শেষনাগ। মণির স্থান থেকে এই জায়গার নাম হয়েছে মণিকরণ। তাহলে বুঝতে পেরেছেন। পার্বতী নদীর দুই তীরে বেশ বড় জায়গা নিয়ে কিন্তু গড়ে উঠেছে এই গুরুদ্বারা। বেশ শান্ত পরিবেশ চারদিকে। এই পার্বতী নদীর অবিরাম শব্দ এখানকার আধ্যাত্মিকতার মাত্রাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবারে আপনাদেরকে জানাই এখানে গুরুদ্বারা তৈরি হওয়ার কারণ কি। প্রচলিত আছে শিখ গুরু নানক তার শিষ্য ভাই মারদানাকে নিয়ে এই স্থানে এসেছিলেন পরিদর্শন করতে। তখন খাবার তৈরির জন্য এখানে কোনো রকম ব্যবস্থা ছিল না। সেই সময় এখানকার উষ্ণ প্রস্রবণ থেকেই জল দিয়েই তাদের খাবার তৈরি হয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করে পরবর্তীকালে এখানে গুরুদ্বারা তৈরি করা হয়েছিল। ওই দেখুন, ওই দিক থেকে কেমন ধোঁয়া বের হচ্ছে। জানলাম উষ্ণ প্রস্রবণটা ওখানেই আছে। কম করে 80 থেকে 85 ডিগ্রি তাপমাত্রা ওখানে। ওখানকার তাপকে ব্যালেন্স করার জন্য এই কর্নার থেকে ঠান্ডা জল মেশানো হচ্ছে, যার ফলে মাঝের এই জলটা কিন্তু সহজে ব্যবহার করা যায়। এই জল দিয়েই স্নান করে অনেকেই গুরুদ্বারাতে প্রবেশ করেন। উষ্ণ প্রস্রবণ দেখে এবারে আমরা সিঁড়িপথে এগিয়ে চললাম আরও ওপরের দিকে। এই স্থান শিখ ধর্মাবলম্বীদের সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ওপরের দিকে এসে দেখলাম সামনেই রয়েছে বড় লঙ্গরখানা। জাতি ধর্ম নির্বিশেষে এখানে ভক্তরা প্রসাদ পেয়ে থাকেন। এবারে চলুন আপনাদেরকে লঙ্গরখানাটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখছেন বিশাল জলের কেটলি, এখানে কিন্তু চা তৈরি হচ্ছে। আরও একটু সামনে এগিয়ে এসে দেখতে পাবেন রান্নার বড় জায়গা। কি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা।
সামনে দেখলাম অনেক ভক্তরা ভোগের জন্য সবজি কেটে দিচ্ছেন। চারদিকে উঁচু পাহাড়, ঠান্ডা হাওয়া আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই গুরুদ্বারা অসম্ভব শান্তির জায়গা। আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে। এদিকে এলে আপনারা অবশ্যই ঘুরে যাবেন এখানে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালোভাবে ঘুরে এবারে ফেরার পথ ধরলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম গাড়ির কাছে। আবার গাড়িতে উঠে সামনের দিকে এগিয়ে চললাম। কাসল থেকে মানালির দূরত্ব ৮০ কিলোমিটার। কম করে ৩ থেকে ৪ ঘন্টা সময় তো লাগবেই, কারণ সাইট সিন করতে করতে যাব তো আমরা। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আমরা এখন চলেছি ছায়া ঘেরা রাস্তা দিয়ে। রোদেরা কিন্তু দূর থেকে উকিঝুঁকি মারছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। কিছুটা আসার পর দেখতে পেলাম পথটা কিন্তু বেশ সরু। আরও বেশ কিছুটা পথ আসার পর ড্রাইভার দাদা আমাদের একটা ভিউ পয়েন্টে এসে দাঁড় করিয়ে দিল। ভিউ পয়েন্টটা দেখার জন্য এবারে কিন্তু আমাদেরকে পার্বতী নদীর একদম কাছে পৌঁছাতে হবে। চলুন এগিয়ে যাই। মেন রাস্তা থেকে অনেকটা নিচের দিকে নামতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন কত ঢালু রাস্তা। এই ঢালু রাস্তা ধরে সরসর করে বেশ কিছুটা পথ আসার পর পৌঁছে গেলাম সেই ভিউ পয়েন্টে। বাহ, জায়গাটা তো সত্যি খুব সুন্দর। আমরা কিন্তু পার্বতী নদীকে বিভিন্ন রূপে দেখতে পাচ্ছি। কাসলে দেখেছিলাম শান্ত রূপ, শান্তির প্রতীক। মণিকরণে বেশ চঞ্চলা। আবার এখানে দেখতে পাচ্ছি পার্বতী নদীর এক মায়াবী রূপ। পাথরের ওপরে ক্যামেরা হাতে বসে থাকতে বেশ ভালো লাগছে। পাহাড়, পাইনবন আর পার্বতী নদীর অপূর্ব মেলবন্ধন এখানে। এই জায়গার ঠিক উল্টো দিকেই রয়েছে ক্যাম্প জোন। শুনলাম সামনের দিকে গেলে একটা ঝোলা পুল পড়বে। এবারে এগিয়ে চললাম সেদিকে। অনেক ড্রাইভার দাদা নাকি এই জায়গাটাকে না দাঁড় করিয়ে বেরিয়ে চলে যায় সোজা মানালির দিকে। তাই আপনারা যখন আসবেন অবশ্যই ড্রাইভার দাদাকে এই জায়গাটার কথা বলবেন। চলে এলাম ঝোলা পুল দিয়ে একদম নদীর মাঝখান বরাবর। ঝোলা পুলটাতে যে বেশ দোলন আছে তা একটু পা এদিক ওদিক করলেই কিন্তু বুঝতে পারছি। ঝোলা পুলের ওপর থেকে চারদিকের পরিবেশটা দেখুন, খুব সুন্দর লাগবে। কিন্তু খেয়াল করলাম ঝোলা পুলের ঠিক উল্টো দিকে অনেকগুলো রিসোর্ট তৈরি হয়েছে। ঝোলা ব্রিজ দিয়ে ঘুরে এসে এবারে আবার এগিয়ে চললাম গাড়ি থেকে। এবারে চড়াই রাস্তা ধরে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকলাম। গাড়িতে করে আবার সামনের দিকে এগিয়ে চলা। রাস্তার পাশে পাইন গাছের দল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখন এই দিকের পাহাড় কিন্তু বেশ সবুজহীন, তবুও সূর্যের আলো পড়ে এই বেরঙিন পাহাড়ও রঙিন হয়ে উঠেছে। চলার পথে একটা পাহাড়ি গ্রাম দেখতে পেলাম। এইসব গ্রামের মানুষদের প্রাণ খোলা হাসি দেখতে না দারুণ ভালো লাগে। আমরা ক্রমশ এবারে নিচের দিকে নামছি রাস্তা ধরে। এই দিকটা কিন্তু বেশ রোদ ঝলমলে। আজকে পুরো দিনটা সব দিক থেকে ভালো কাটবে বলে মনে হচ্ছে। ড্রাইভার দাদা জানালেন এবারে আমাদের মানালি যাওয়ার পথে দর্শনীয় স্থান পড়বে এখানকার বৈষ্ণোদেবী মন্দির। এখানকার রাস্তাঘাট খুবই ভালো। কুলু শহর থেকে ৪ কিলোমিটারের মতন আসার পর গাড়ি এসে দাঁড়ালো বৈষ্ণোদেবী মন্দিরের কাছে। বিয়াস নদীর খুব কাছে এবং কুলু মানালি হাইওয়ের একদম পাশেই এই মন্দির গড়ে উঠেছে। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে, তবে ক্যামেরা এখানেই বন্ধ করে দিয়ে যেতে হবে। আমি এগিয়ে চললাম মায়ের দর্শনের জন্য। এখানে জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরের আদলেই একটা গুহা মন্দির তৈরি করা আছে। এই মন্দিরের ভেতরে মাতা বৈষ্ণোদেবীর সাথে মহাদেব, মা পার্বতী, শ্রীরাম, সীতামা,
হনুমানজি এবং গণেশজিও পূজিত হন। ভালোভাবে দেবতাদের দর্শন সেরে এবারে বেরিয়ে পড়লাম গাড়ি করে সামনের দিকে। যেতে যেতে খেয়াল করলাম কোথাও জনশূন্য এলাকা, আবার কোথাও জনবসতিপূর্ণ এলাকা। বেশ ভালো লাগছে কিন্তু এই পথে চলতে। কি সুন্দর লাগছে দূরের পাহাড়গুলোকে। পাহাড়ের প্রতিটা শৃঙ্গই বরফ দিয়ে ঢেকে রেখেছে, অপূর্ব লাগছে দেখতে। এই যাত্রায় এই প্রথম কিন্তু বরফে দেখা পেলাম। এখানেই যখন বরফ পড়ে গেছে তাহলে বুঝতে পারছি আগামী দিনগুলোতে আপনাদেরকে অনেক অনেক বরফ দেখাতে পারবো। যাবার পথে একটা ধাবা দেখে নেমে পড়লাম লাঞ্চ ব্রেকে। মেনু হিসেবে ঠিক করলাম জিরা রাইস আর পনির বাটার মশলা, সাথে কড়াই পনির। খাওয়া শেষে আবার এগিয়ে চললাম মানালির পথে। সূর্যের তেজ অনেকটাই কমে এসেছে এখন। এমন মিঠেল রোদে পথ চলতে কিন্তু দারুণ ভালো লাগে। গায়ে গরম জামা, সাথে হালকা রোদ, দারুণ ব্যাপার। অনেকটা নিরিবিলি পথ আসার পর একটা মার্কেট পেয়েছি। তার মানে আমরা মানালিতে আমাদের হোটেলের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের হোটেলে পৌঁছাতে আর বেশিক্ষণ সময় লাগবে না। 3:30 নাগাদ পৌঁছে গেলাম হোটেল সাবা মানালি ইনে। অফিসের সাথে কথা বলার পর রুম নাম্বার নিয়ে আমরা ঢুকে পড়লাম রুমের ভেতরে। রুমটা কিন্তু সাজানো গোছানোই আছে। আর বাইরের ভিউ দেখার জন্য এই কাচের দেওয়ালটা দারুণ সুন্দর। খাওয়া দাওয়া তো রাস্তাতেই সেরে এসেছি, তাই ফ্রেশ হওয়ার পর ঘন্টা 2 রেস্ট টাইম। সন্ধে কিন্তু ম্যালে যাব আপনাদেরকে নিয়ে। বিকেল 6টার সময় বেরিয়ে পড়লাম মানালি ম্যালে যাওয়ার জন্য। এই সময় এখানে কিন্তু সন্ধ্যের নামগন্ধও নেই, তাই বিকেল বললাম। গলিপথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়েছি ম্যাল চত্বরে। এখানকার ম্যাল চত্বরটা খুব বেশি বড় নয় দেখলাম। সিমলাতে যে ম্যাল চত্বর দেখে এসেছি তার তুলনায় অনেক ছোটই বলা যায়। তবে সূর্যের আলো দূরে পাহাড়গুলো মাথায় দেখা যাচ্ছে। এই ম্যালে কিন্তু বেশ কিছু মানুষজন পৌঁছে গেছে। ম্যালের ঠিক মাঝখানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি রয়েছে। ম্যালের একধারে অনেক অনেক দোকানপাট রয়েছে। এই সন্ধেবেলায় ম্যাল চত্বরে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। সময় যত বাড়ছে ম্যাল চত্বর বেশ জমজমাট হয়ে উঠছে। এরপরে এক জায়গাতে বসে সকলের অ্যাক্টিভিটিস ক্যামেরায় বন্দি করতে থাকলাম। বেশ কিছুক্ষণ এখানে থাকার পর এবারে আমি কিন্তু হাঁটতে হাঁটতে ঘুরতে থাকলাম চারদিকে। কেনাকাটি না করলেও দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখানে প্রচুর ফাস্টফুডের দোকান রয়েছে। কি চাই আপনার সব পেয়ে যাবেন। খিদে মেটাবার জন্য আমরা আজকে মোমোটাই পছন্দ করলাম। খাওয়া শেষে আবারও ম্যালের ময়দানে। ম্যাল চত্বরে এখনো পর্যন্ত অনেকেই কিন্তু রয়েছে। কেউ কেনাকাটি করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে চারদিকে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই আর বেশিক্ষণ না থেকে ফেরার পথ ধরলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হোটেলে। ঘণ্টাখানেক রেস্ট নিলাম রুমে। 9টা নাগাদ ডিনারের জন্য নক করে গেল। এই দেখুন টেবিলে সাজিয়ে দিয়েছে রাতের খাবার। ভাত, ডাল, ফুলকপির তরকারি, চিকেন, রুটি আর স্যালাড। খাওয়া শেষে ঘুমের দেশে। এই ফাঁকে সকলকে গুড নাইট জানাই। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে আগামীকাল সকালে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।